হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওটি WBJEE 2024 পরীক্ষার একটা গুরুত্বপূর্ণ ভিডিও এবং এই ভিডিওতে আমরা সমগ্র কেমিস্ট্রির সিলেবাসটা আলোচনা করব এবং পরীক্ষার আগে এই ভিডিওটি একটা তোমাদের সাজেশন বা একটা কমপ্লিট রিভিশনের মতো কাজ করবে। তাই বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখো এবং খাতা পেন নিয়ে একটা সুন্দর নোট তৈরি করো। Welcome to Practice Hours Classes, Education for All. বন্ধুরা আমাদের প্রথম প্রশ্ন হলো দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ অ্যান ইলেকট্রন রিভলভিং ইন এ সাবসেল উইল বি বলে চারটি অপশন আছে। তোমরা প্রথমে আগে ভিডিওটি পজ করে এর উত্তরটি করে সঠিক উত্তরটা কমেন্ট বক্সে জানাও। এবার দেখো উত্তরটা সলভ কি হবে। দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে হচ্ছে কৌণিক ভরবেগ। ইলেকট্রনের কৌণিক ভরবেগের যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে কৌণিক ভরবেগ কৌণিক ভরবেগ সমান √(L × L + 1 h/2 পাই। এবার এস সাবসেলের ক্ষেত্রে যখন এস অরবিটাল হয় তখন তার জন্য এল এর ভ্যালু হয় 0। তাহলে এটা আসে কি √(0 × 0 + 1 h/2 পাই, অর্থাৎ 0 × h/2 পাই এবং এর ভ্যালুটা হবে 0। কার কার উত্তরটা ঠিক হলো প্লিজ কমেন্ট বক্সে জানাও যে তাদের উত্তরটা ঠিক হয়েছে। এবার আমরা আসি পরের কোশ্চেনে। বন্ধুরা আমাদের পরবর্তী কোশ্চেন, অ্যাটমিক নাম্বার অফ ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ অ্যান্ড আয়রন আর রেসপেক্টিভলি বলে চারটে নাম্বার দেয়া আছে। হুইচ অফ দিস ওয়ে বি এক্সপেক্টেড টু হ্যাভ হাইয়েস্ট সেকেন্ড আয়োনাইজেশন এনথালপি। মানে এই যে অ্যাটমগুলো দেওয়া আছে এই অ্যাটমগুলোর যদি পারমাণবিক ক্রমাঙ্ক আমরা ইলেকট্রন বিন্যাস আঁকি তাহলে আমরা দেখতে পাবো V23 এর ইলেকট্রন বিন্যাস হলো আর্গন 18, তারপর হচ্ছে 4s2 3d1। এর প্রথম আয়নাইজেশন এনার্জির জন্য ইলেকট্রনটা বেরোবে কি 4s অরবিটাল থেকে, তাহলে সেখান থেকে তৈরি হবে ভ্যানাডিয়াম প্লাস, তার ইলেকট্রন বিন্যাস হবে আর্গন 18 4s1 3d1। আর সেকেন্ড ইলেকট্রনটা বেরোবে সেটাও কিন্তু আবার কি 4s থেকেই বেরোবে, ভ্যানাডিয়াম 2 প্লাস, তার ইলেকট্রন বিন্যাস আর্গন 18 4s0 3d1। সিমিলারলি যদি আমরা ম্যাঙ্গানিজের ক্ষেত্রে দেখি, ক্রোমিয়াম আছে, ক্রোমিয়ামের ক্ষেত্রে যদি দেখি ক্রোমিয়াম 24 তার ইলেকট্রন বিন্যাস হবে আর্গন 18 4s1 3d5। এখান থেকে প্রথম ইলেকট্রনটা বেরোবে 4s থেকে, ক্রোমিয়াম প্লাস তৈরি হবে, সেখান থেকে আর্গন 18 4s0 3d5 হয়ে যাবে। এরপর যখন সেকেন্ড ইলেকট্রনটা বেরোবে তখন কিন্তু হয়ে যাবে ক্রোমিয়াম 2 প্লাস, আর তখন কিন্তু এই ইলেকট্রনটা বেরোবে এই যে হাফ ফিল্ড অর্ধপূর্ণ 3d অরবিটাল আছে সেখান থেকে। এবার আমরা জানি মুন্ডের সূত্র অনুযায়ী, মুন্ডস রুল অনুযায়ী যে হাফ ফিল্ড অরবিটালের কি স্টেবিলিটি খুব বেশি হয়, তাহলে সেক্ষেত্রে যখন ইলেকট্রনটা বেরোবে তার জন্য কি অধিক পরিমাণে শক্তি লাগবে। তাহলে এখান থেকে যেটা তৈরি হবে আর্গন 18 4s0 3d4। তাহলে এই এনার্জিটা যেটা আছে এই এনার্জিটা লাগবে কিন্তু হাইয়েস্ট অ্যামাউন্ট অফ এনার্জি, কারণ এখানে ডি অরবিটালটা কি অর্ধপূর্ণ রয়েছে এবং অর্ধপূর্ণ অরবিটাল থেকে ইলেকট্রন বের হওয়ার জন্য অত্যন্ত বেশি শক্তি লাগে। তাহলে সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি হাইয়েস্ট কার হবে, ক্রোমিয়ামের জন্য। আমরা বাকি যে দুটো অপশনও হবে না সেই দুটো একটু আলোচনা করে দিচ্ছি। দেখো যদি দেখি আমরা ম্যাঙ্গানিজের জন্য, ম্যাঙ্গানিজের ইলেকট্রন 25 এবং এর ইলেকট্রন বিন্যাস আর্গন 18 4s2 3d5। তাহলে এর প্রথম ইলেকট্রনটা বেরোবে কি 4s থেকে, তাহলে সেখান থেকে আর্গন 18 4s1 3d5 হবে এবং তারপরে ইলেকট্রনটা বেরোবে কি আবার 4s থেকেই। তাহলে ম্যাঙ্গানিজ 2 প্লাসের ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে আর্গন 18
4s0 3d5, অর্থাৎ সমস্ত ইলেকট্রনই কিন্তু 4s অরবিটাল থেকেই বেরোচ্ছে। যেহেতু 4s অরবিটালটা এনার্জেটিক্যালি খুব হাই, তাহলে সেখান থেকে ইলেকট্রন বেরোনো খুব সোজা। তাহলে এখান থেকে ইলেকট্রন বের করতে কিন্তু বেশি পরিমাণে শক্তির প্রয়োজন কখনোই হবে না। তাহলে হাইয়েস্ট আয়নাইজেশন এনার্জি কোনটা হবে? ক্রোমিয়ামের অ্যান্সার হবে। বন্ধুরা, আশা করি তোমরা উত্তরটা খুব ভালো করে বুঝতে পেরেছো। এবার আসি পরবর্তী কোশ্চেন। পরবর্তী প্রশ্ন, দ্য ফার্স্ট আয়নাইজেশন পোটেনশিয়াল অফ সোডিয়াম ইজ 5.1 ইলেকট্রন ভোল্ট। The value of electron gain enthalpy of Na plus will be। আচ্ছা বন্ধুরা, ভিডিওটি পজ করে তোমরা 10 সেকেন্ড সময় নিয়ে এর উত্তরটা করে কমেন্ট বক্সে জানাও সঠিক উত্তরটা কি হবে। এবার তোমরা মিলিয়ে নাও উত্তরটা কি। দেখো, ফার্স্ট আয়নাইজেশন পোটেনশিয়াল মানে কি? আয়নীয় ভবন শক্তি। আর ইলেকট্রন গেন এনথালপি মানে কি? ইলেকট্রন গ্রহণ করার জন্য যে শক্তিটা প্রয়োজন হয়। তাহলে এরা কি একে অপরের ম্যাগনিচিউড অর্থাৎ সাংখ্যমানটা সমান হয়, কিন্তু চিহ্ন কি বিপরীত হয়। তাহলে প্রথম ইলেকট্রনটা সোডিয়ামের যদি আমরা দেখি, এর অ্যাটমিক নাম্বার হচ্ছে কত? 11। তার ইলেকট্রন বিন্যাস কি হয়? নিয়ন 10 3s1। তাহলে এই 3s1 প্রথম ইলেকট্রনটাকে বের করতে আমরা এটা কি সোডিয়াম প্লাস হয়ে যাবে। তার জন্য শক্তি লাগে বলেছে 51 ইলেকট্রন 5.1 ইলেকট্রন ভোল্ট। তাহলে এখানে একটা ইলেকট্রন কি গ্রহণ করিয়ে আবার সোডিয়ামে ফিরিয়ে আনতে তার কি বিপরীত শক্তি লাগবে, এবং সেটা হবে -5.1 ইলেকট্রন ভোল্ট। মানে এদের ম্যাগনিটিউড সমান, কিন্তু চিহ্নটা হবে কি বিপরীত। তাহলে এর অ্যান্সার হয়ে যাবে কি অপশন বি। অপশন বি হয়ে যাবে এর সঠিক অ্যান্সার। বন্ধুরা, তোমরা জিনিসটা ভালো করে বুঝতে পেরেছো। এবার আসি পরবর্তী কোশ্চেন। আমাদের পরবর্তী কোশ্চেন, দ্য নর্মালিটি অফ 30 ভলিউম H2O2 সলিউশন। এইটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এটা সাধারণত হাইড্রোজেন অ্যাটম যে ক্লাস 11 এর চ্যাপ্টারটি রয়েছে সেখান থেকেই কোশ্চেনটি এসেছে। স্ট্রেংথ অফ H2O2, H2O2 হাইড্রোজেন পারঅক্সাইডের যে শক্তির মাত্রা, সেখান থেকে প্রশ্নটা এসছে। এটা একটা ফর্মুলা রিলেটেড কোশ্চেন, এবং এটা মনে রাখবে নর্মালিটি সমান হয় ভলিউম স্ট্রেংথ বাই 5.6। তাহলে এখানে ভলিউম স্ট্রেংথ বলে দিয়েছে কত? 30, আর 5.6 যদি করি তাহলে এর অ্যান্সার কত হবে? 5.35। অর্থাৎ অপশন ডি হয়ে যাবে এর কারেক্ট অ্যান্সার। বন্ধুরা, তোমরা প্রশ্নটা ভালো করে বুঝতে পেরেছো। এবার আমরা পরবর্তী প্রশ্নে আসি। আমাদের পরবর্তী কোশ্চেন, অ্যামং দ্য ফলোইং কমপ্লেক্স আয়ন দ্য স্পিসিস হুজ সেন্ট্রাল অ্যাটম ডাজ নট হ্যাভ ডি ইলেকট্রনস। তার মানে বলছে যে এই যে কমপ্লেক্সগুলো আছে, কোন কমপ্লেক্সের ডি অরবিটালে কোনো ইলেকট্রন নাই। বন্ধুরা, ভিডিওটি পজ করে তোমরা উত্তরটা আগে কমেন্ট বক্সে তাড়াতাড়ি জানিয়ে দাও, এবং দেখো উত্তরটা ঠিক হলো কিনা। দেখো, এবার যদি আমি MnO4 দেখি, MnO4 মাইনাস, তাহলে এর আমরা অক্সিডেশন স্টেট ধরে নিলাম এক্স। তাহলে অক্সিজেনের কত -2 করে কটা আছে? 4টে। তাহলে টোটাল চার্জ কত? -1। তার মানে এখানে এক্স হচ্ছে +7 অক্সিডেশন স্টেটে আছে। মানে এই MnO4 মাইনাস কমপ্লেক্সটিতে ম্যাঙ্গানিজের অক্সিডেশন স্টেট হচ্ছে +7। এবার আমরা জানি ম্যাঙ্গানিজের পারমাণবিক ক্রমাঙ্ক কত? 25। এর ইলেকট্রন বিন্যাস আর্গন 18, 4s2 3d5। তাহলে এখান থেকে যদি 7টা ইলেকট্রনই যদি বেরিয়ে যায়, তাহলে এখন কি 3d0 হয়ে গেছে। তার মানে কি তার ডি অরবিটালে কি কোনো ইলেকট্রন নাই। তাহলে এখানে প্রশ্নটি বলে দিয়েছে কার ইলেকট্রন নাই। তাহলে আমরা কি প্রথম অপশনই কিন্তু আমরা এর উত্তর পেয়ে গেলাম। তাহলে অপশন ডি হয়ে যাবে কারেক্ট আনসার। বাকি প্রশ্নগুলোর অপশনগুলোর আমরা উত্তর দেখে নিই। দেখো, কোবাল্ট NH3 হোল 6 3+, মানে এখানে কি অ্যামোনিয়াটা তো নিউট্রাল লিগ্যান্ড। তাহলে কোবাল্টের অক্সিডেশন স্টেট হবে কত? +3। আর কোবাল্টের ডি অরবিটালে লাস্টের যোজ্যতা কক্ষ ইলেকট্রন বিন্যাস 4s2 3d7। এখান থেকে যদি 3টি ইলেকট্রন বেরিয়ে যায়, তাহলে সেখান থেকে আসবে হচ্ছে 3d6, অর্থাৎ ডি অরবিটালে কিন্তু ইলেকট্রন রয়েছে।
এবার Fe CN6 3 মাইনাসের যদি দেখি তাহলে সায়ানাইড কি -1 করে, তাহলে এটা টোটাল চার্জ -6 এবং কমপ্লেক্সের টোটাল চার্জ -3, মানে এখানে কি আয়রন +3 অক্সিডেশন স্টেটে রয়েছে। এবার আয়রনের ভ্যালেন্সের ইলেকট্রন কি 4s2 3d6, এখান থেকে যদি 3টে ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে এখান থেকে কনফিগারেশন হবে 3d5, এখান থেকে যদি 3টে ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে ফাইনাল কনফিগারেশন হবে কি 3d5, মানে আয়রনের ক্ষেত্রেও কিন্তু ডি অরবিটালে ইলেকট্রন রয়েছে। আর যদি ক্রোমিয়াম +3 দেখি তাহলে ক্রোমিয়ামের CrH2O6 3 এও এখানেও কিন্তু ক্রোমিয়ামের অক্সিজেন স্টেট +3, তাহলে এই +3 অক্সিডেশন স্টেটে তার ইলেকট্রন বিন্যাস হবে শুধু ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস হয় 4s2 4s1 3d5 এবং সেখান থেকে 3টে ইলেকট্রন বেরিয়ে গেলে হবে 4s0 3d3, অর্থাৎ এখানেও কিন্তু ডি ইলেকট্রন রয়েছে। অপশন হবে কারেক্ট অ্যান্সার অপশন এ। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই প্রশ্নটার উত্তরটা সঠিকভাবে বুঝতে পেরেছো। এবার আসি পরবর্তী কোশ্চেন। আমাদের পরবর্তী কোশ্চেন, দ্য মলিকুলার শেপ অফ SF4 CF4 XeF4, তারপর 4টে অপশন দেয়া আছে। এটা হচ্ছে কেমিক্যাল বন্ডিং এর কোশ্চেন। এবার শেপ ডিটারমাইন করতে গেলে কি আমার প্রত্যেকটাকে হাইব্রিডাইজেশন বের করতে হবে। হাইব্রিডাইজেশন বের করার জন্য যে ফর্মুলাটা ইউজ করা হয় সেটা হচ্ছে জেড ক্যালকুলেশন করা হয়। তার ফর্মুলা হচ্ছে হাফ অফ ভ্যালেন্সিয়াল ইলেকট্রন নাম্বার প্লাস তার সঙ্গে মোনোভ্যালেন্ট অ্যাটম কতগুলো যুক্ত রয়েছে, মাইনাস হচ্ছে ক্যাটায়ন প্লাস হচ্ছে অ্যানা। তাহলে SF4 এর জন্য জেড ভ্যালু হবে হাফ অফ সালফারের ভ্যালেন্সিয়াল ইলেকট্রন সংখ্যা কত হয় 6 প্লাস ফ্লুরিনের কত 1 মাইনাস ক্যাটায়ন 0 প্লাস অ্যানায়ন 0। তাহলে এখন হলো পুরোটার যেটা ক্যালকুলেট করে দাঁড়ালো সেটা হচ্ছে 4, তাহলে 10/2 সমান হচ্ছে 5। 5 হলে এর সংকরায়ন হবে sp3d। এবার sp3d সংকরায়নের জন্য এর জিওমেট্রি হয় কি, জিওমেট্রি হবে টিবিপি, ট্রাইগোনাল, বাইপিরামিডাল, কিন্তু শেপ হবে, যেহেতু সালফারের সঙ্গে 4টি ফ্লুরিন যুক্ত রয়েছে তাই এর শেপ হবে কিন্তু সীসব, সীসব। তাহলে স্ট্রাকচারটা হবে এস এফ 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 আর এখানে একটা কি লোন পেয়ার। তাহলে এইটা হয়ে গেল এর স্ট্রাকচার। এবার যদি দেখি আমরা CF4 এর জন্য জেড ক্যালকুলেট করলে হবে হাফ অফ কার্বনের হচ্ছে 4, ফ্লুরিনের জন্য 4, তাহলে এটা কি 4 হচ্ছে, তার মানে এটা হচ্ছে sp3 CF F F F। এর তাহলে জিওমেট্রিও হবে টেট্রাহেড্রাল এবং শেপও হবে টেট্রাহেড্রাল। আর XeF6 এর জন্য, XeF4 এর জন্য তার জেড হবে হাফ অফ এর জন্য কত 8 প্লাস 4 6, 6 মানে হচ্ছে এর সংকরায়ন sp3d2। এবার sp3d2 এর জন্য এর জিওমেট্রি হবে অক্টাহেড্রাল, কিন্তু শেপ হবে, যেহেতু এই এক্সির সঙ্গে 4টে ফ্লুরিন যুক্ত আছে তাই এর শেপ হয়ে যাবে স্কয়ার প্ল্যানার এবং এটার স্ট্রাকচারটা হবে এই মাঝখানে থাকবে এক্সি, তার এই 4টে কোণায় 4টে ফ্লুরিন থাকবে আর উপরে একটা লোন পেয়ার, একটা লোন পেয়ার। তাহলে টোটাল এখানে বলেছে ডিফারেন্ট উইথ, এদের শেপটা ডিফারেন্ট হবে উইথ 1 0 and 2 lone pair electrons on the central atom respectively। হ্যাঁ তাই তো দেখলাম, প্রথমটার ক্ষেত্রে একটা লোন পেয়ার আছে, সেকেন্ডটার ক্ষেত্রে 0 লোন পেয়ার আর থার্ডটার ক্ষেত্রে কি 2টো লোন পেয়ার আছে, মানে অপশন এ হয়ে গেল এখানে কারেক্ট অ্যান্সার। বাকিগুলো তো আর হচ্ছে না।
তোমরা মিলিয়ে নিয়ে দেখে নিতে পারো যে বাকিগুলো একদমই হবে না। এটা কারেক্ট অ্যান্সার অপশন এই হবে। বন্ধুরা তোমরা নিশ্চয়ই এই হাইব্রিডেশন কিভাবে ক্যালকুলেট করতে হয় জিনিসটা বুঝতে পেরেছো। আসা যাক পরবর্তী কোশ্চেন। বন্ধুরা প্রশ্নটা আছে, দ্য গ্যাস ইজ ইনিশিয়ালি অ্যাট 1 atmosphere pressure টু কম্প্রেস ইট টু 1/4 অফ ইটস ইনিশিয়াল ভলিউম। তাহলে এর ইনিশিয়াল প্রেসার যদি P1 ধরি আর ইনিশিয়াল ভলিউম যদি ধরি V1, তাহলে এটাদের উপর প্রেসার অ্যাপ্লাই করার পর তার ফাইনাল প্রেসার হয়ে গেছে ধরে নিলাম P2, আর ফাইনাল ভলিউম হয়েছে কি V1 এর 1/4 মানে V1/4। তাহলে এই P1 বলে দিয়েছে, এটার ভ্যালু হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। তাহলে আমায় বলতে বলেছে P2 অ্যাপ্লাইড ফোর্স কত হয়েছে। তাহলে বয়েলের সূত্র অনুযায়ী P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2। তাহলে P1টা হচ্ছে 1 অ্যাটমসফিয়ার ইন্টু V1টা আমি ধরে নিলাম V1ই, P2টা আমায় বের করতে হবে, আর V2 হচ্ছে কি V1/4। তাহলে এখানে কি V1 কেটে গেল, সেখান থেকে P2 আসছে কত 4 অ্যাটমসফিয়ার। এখানে হয়ে গেল কি অপশন সি কারেক্ট অ্যান্সার। খুবই সোজা প্রশ্ন বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালোভাবে এই প্রশ্নটা বুঝতে পেরেছো। এবার আসি পরবর্তী কোশ্চেন। বন্ধুরা এই কোশ্চেনটি এসেছে হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপাল থেকে। দ্য আনসার্টেনটি অফ পজিশন অফ আ পার্টিকেল, তার ভর বলে দিয়েছে 25 গ্রাম, ইন স্পেস ইজ 10⁻⁻5 মিটার। মানে হচ্ছে পজিশনের আনসার্টেনটিকে আমরা কি ধরি ডেল্টা এক্স, এবং সেটার ভ্যালু বলে দিয়েছে আমার 10⁻⁻5 m। এবার তোমাকে বলে দিয়েছে তার ভর m বলে দিয়েছে, এমটারও ভ্যালু বলে দিয়েছে 25 গ্রাম। এবার তোমরা যদি বের করতে চাও এর আনসার্টেনটি ইন ভেলোসিটি, তাহলে আমরা হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপাল অনুযায়ী কি জানি ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি এক্স গ্রেটার দেন ইজ ইকুয়াল টু h/2 পাই। অর্থাৎ ভরবেগ ডেল্টা পি এক্স ইজ ইকুয়াল টু কি এম ডেল্টা ভি এক্স। তাহলে এখান থেকে ডেল্টা এক্স ইন্টু এম ডেল্টা ভি এক্স গ্রেটার দেন ইজ ইকুয়াল টু h/, এটা 4 পাই হবে, h/4 পাই। ডেল্টা এক্স এর ভ্যালু বলে দিয়েছে 10⁻⁻5 মিটার, ভর বলে দিয়েছে 25, এখানে গ্রাম বলেছে, এটাকে আমাকে এসআই এ নিয়ে চলে যেতে হবে, তার কারণে এখানে ভেলোসিটি দিয়েছে মিটার পার সেকেন্ডে। তাহলে 25 ইন্টু 10⁻³ কেজি ইন্টু ভেলোসিটি ডেল্টা ভি এক্স ইকুয়াল টু এইচ এর ভ্যালু 6.6 ইন্টু 10⁻34 এসআই এককে বাই 4 পাই। এখান থেকে ক্যালকুলেট করলে দেখা যাবে ডেল্টা ভি এক্স ইকুয়াল টু 6.6 ইন্টু 10⁻34 বাই 4 ইন্টু পাই 10⁻⁻5, মানে হচ্ছে 6.6 বাই 4 ইন্টু পাই 3.14 ইন্টু 10⁻⁻29। তাহলে এত কাছাকাছি ভ্যালু আমরা আসতে পারে 10⁻28। তাহলে অপশন এ হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। তার কারণ 10⁻10ও যাবে না, আর 10⁻34 অনেক কম ভ্যালু হয়ে যাচ্ছে, 10⁻12 অনেক বেশি ভ্যালু হয়ে যাচ্ছে। তাহলে অপশন এই হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। বন্ধুরা তোমরা ভালো করে বুঝতে পেরেছো। এবার আমরা আসি পরবর্তী কোশ্চেন। বন্ধুরা আমাদের পরবর্তী কোশ্চেন 5 ml of normality HCl, 20 ml of N/2 H2SO4 and 30 ml N/3 HNO3 are mixed and the volume made 1 liter. The normality of the resulting solution. এটা একটা আয়নিক ইকুইলিব্রিয়ামের কোশ্চেন। তা এই কোশ্চেনটা সলভ হবে V1N1 is equal to V2N2 এই ফর্মুলা দ্বারা। এখানে V1N1 ইউজ না করে, যেহেতু এটা কি একটা সলিউশনের মিক্সচার বলেছে যেখানে অনেকগুলো অ্যাসিড একসঙ্গে রয়েছে, যেমন 5 ml 1 নর্মাল HCl আছে তাতে,
সঙ্গে রয়েছে 20 ml N/2 মানে হাফ নরমাল H2SO4 আর 30 ml N/3 HNO3 আছে। তাহলে এটা ধরে নিলাম V1N1 V2N2 V2N2 আর এটা হচ্ছে V3N3। তাহলে টোটাল যেটা আছে সেটা হচ্ছে V1N1 প্লাস V2N2 প্লাস V3N3 is equal to total volume of the solution V and total normality of the solution N। তাহলে এখানে আসছে কত 5 ml N প্লাস 10 ml N প্লাস 10 ml N is equal to 1 লিটার মানে কি 1000 ml 1000 ml আর নর্মালিটি ধরে নিলাম N। তাহলে এখান থেকে আসছে এটা টোটাল যোগ করলে আসে 25 ml 25 ml N is equal to 1000 ml N। সেখান থেকে N সমান আসে 25/1000 আসছে 1/40 অর্থাৎ অপশন ডি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। এটা একদম পুরো V1S1 is equal to V2S2 ফর্মুলা ধরেই কোশ্চেনটা সলভ করা হয়েছে। বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো প্রশ্নটা, উত্তরটাও তোমরা বুঝতে পেরেছো। এবার আসি পরবর্তী কোশ্চেন। আমাদের পরবর্তী কোশ্চেন, which of the following formula does not correctly represent the bonding capacity of the atom involved। বলছে এই সমস্ত যে পরমাণুগুলো আছে এখানে যেমন ফসফরাস আছে, এখানে অক্সিজেন রয়েছে, এখানে নাইট্রোজেন রয়েছে আর এখানে কার্বন রয়েছে। এদের কোন মলিকিউলের যা বন্ডিং ক্যাপাসিটি মানে হচ্ছে এটা বন্ডিং ক্যাপাসিটিকে এক কথায় বলা হয় ভ্যালেন্সি। ভ্যালেন্সি মানে একটা পরমাণু তার পার্শ্ববর্তী কতগুলো পরমাণুর সঙ্গে বন্ড তৈরি করতে পারবে সেইটা কারেক্টলি রিপ্রেজেন্ট করা নেই। দেখো যদি ফসফরাসের কথা চিন্তা করো, ফসফরাস রয়েছে কি গ্রুপ 15 এলিমেন্ট। গ্রুপ 15 কি নাইট্রোজেন আছে, ফসফরাস আছে। নাইট্রোজেনেরও ভ্যালেন্সি 4 দেখায় আর ফসফরাসও ভ্যালেন্সি 4 দেখায়, মানে ফসফরাস তার পার্শ্ববর্তী 4টি পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারে। তো সেটাই করে দেওয়া আছে এখানে। তাহলে এই অপশনটা কি কারেক্ট আছে। এখানে অক্সিজেন, অক্সিজেন হচ্ছে কি গ্রুপ 16, সেও কি দুটো ভ্যালেন্সি দেখায়, দুটো বন্ড তৈরি করতে পারে। যেমন H2O, ওর সঙ্গে একটা হাইড্রোজেন আর একটা হাইড্রোজেন, মনোভ্যালেন্ট দুটো অ্যাটম যেমন যুক্ত থাকতে পারে তেমনি ক্লোরিনও তো মনোভ্যালেন্ট অ্যাটম, সেটাও কিন্তু অক্সিজেনের সঙ্গে দুটো যুক্ত হতে পারে। মানে এখানেও অপশনটা ঠিকই রয়েছে। নাইট্রোজেনের ভ্যালেন্সি 4 দেখায়, 4টে বন্ড ঠিক রয়েছে। এখানেও কার্বন, এই কার্বনটা, এই যে পার্টিকুলার এই কার্বনটা রয়েছে এ কিন্তু 4টে বন্ড তৈরি করে আছে, বাট এই যে পার্টিকুলার কার্বনটা রয়েছে, এই কার্বনটা রয়েছে এ কিন্তু দেখো দুটো বন্ড তৈরি করে রাখা আছে, মানে এর এখনো পর্যন্ত দুটো হাত ফাঁকা পড়ে রয়েছে, দুটো হাত কিন্তু ফাঁকা পড়ে রয়েছে, অর্থাৎ ভ্যালেন্সি স্যাটিসফাই করেনি। অর্থাৎ অপশন ডি হয়ে যাবে এখানে কি কারেক্ট অ্যান্সার। বন্ধুরা তোমরা এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার আসি পরবর্তী কোশ্চেনে। বলছে হাইড্রোজেন ক্যান নট বি প্রডিউসড বাই অ্যাকশন অফ ডাইলিউট H2SO4 অন। বলছে এর মধ্যে কোন ধাতুর সঙ্গে ডাইলিউট H2SO4 এর বিক্রিয়ায় কখনোই হাইড্রোজেন প্রস্তুত করা সম্ভব নয়। এই যে আছে জিঙ্ক, এ কিন্তু H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন কিন্তু নির্গত করে। আয়রনও করে, অ্যালুমিনিয়ামও করে, এও হাইড্রোজেন নির্গত করে, এও হাইড্রোজেন নির্গত করে, কিন্তু পারে না সেটা হচ্ছে কপার। এই কপার কিন্তু সে পারে না। অতএব অপশন এ হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। এবার আসি পরবর্তী কোশ্চেনে। বলছে অক্সিডেশন স্টেট অফ ক্রোমিয়াম ইন দ্য ফলোইং কমপ্লেক্স ইজ,
অক্সিজেন স্টেট কত হবে এটা বের করতে গেলে দেখো ধরে নিলাম হচ্ছে ক্রোমিয়ামের এখানে অক্সিডেশন স্টেট আমি ধরে নিলাম এখানে এক্স, অক্সিডেশন স্টেট ধরে নিলাম হচ্ছে এক্স। তাহলে আমরা জানি ক্রোমিয়াম এক্স যদি হয় তাহলে তার সঙ্গে অ্যামোনিয়া যুক্ত রয়েছে কত 4টে, কিন্তু অ্যামোনিয়া তো কি একটা নিউট্রাল লিগ্যান্ড, মানে এর চার্জ হচ্ছে 0, সেটা কত যুক্ত রয়েছে 4টে, এবং তার সঙ্গে যুক্ত রয়েছে সিএল, সে তো কি -1 করে দেখায়, কটা আছে 2টো আছে। তাহলে টোটাল এর চার্জ কত হবে +1, কারণ কমপ্লেক্সটার টোটাল চার্জ দেওয়া আছে +1। তাহলে এটা হচ্ছে x - 2 = +1 আর x হচ্ছে +3। অতএব এই যৌগে ক্রোমিয়াম কিন্তু +3 অক্সিজেন স্টেটে রয়েছে। বন্ধুরা তোমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্ন সলভ করার আগে প্রশ্নটি পজ করে এই প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করো, তারপর এই সমাধান দেখে তোমাদের নিজেদের সঙ্গে উত্তর মিলিয়ে নাও, তাহলে কিন্তু তোমাদের প্র্যাকটিসটা আরও খুব ভালো হবে এবং প্রত্যেকটা টাইমের মধ্যে করে তোমাদের টাইম ম্যানেজমেন্টটাও তোমাদের হাতের মুঠোর মধ্যে থাকবে। এবার আসি পরবর্তী কোশ্চেনে। বলছে পিকেএ অফ উইক অ্যাসিড এইচএ ইজ 4.5। তাহলে পিকেএ ভ্যালু এইচ এর পিকেএ ভ্যালু বলে দিয়েছে হচ্ছে 4.5 and pOH of the aqueous buffer solution HA is in which 50% is ionized। মানে HA আয়োনাইজ করে H প্লাস আর A মাইনাস তৈরি করছে, 50% আয়োনাইজ হয়েছে, মানে আলফার গাঢ় আলফার ভ্যালু হচ্ছে 0.5। তাহলে এর গাঢ়ত্ব যদি সি ইন্টু 1 মাইনাস আলফা হয় তাহলে এটার গাঢ়ত্ব হবে কি সি আলফা, আর এটার গাঢ়ত্ব হবে কি সি আলফা। তাহলে এইটা হচ্ছে সি ইন্টু আলফার ভ্যালু হচ্ছে কি 1 মাইনাস 0.5, আর এখানে হচ্ছে সি ইন্টু 0.5, তাহলে এটা আসছে 0.5 সি, আর এটাও আসছে 0.5 সি। অর্থাৎ এটা কি লবণ, তো এটা হচ্ছে সল্ট, এর গাঢ়ত্বও যা অ্যাসিডের গাঢ়ত্ব এখন তাই পড়ে রয়েছে। তাহলে আমরা বের করব কি এখানে হ্যান্ডারসন ইকুয়েশন অনুযায়ী বাফার সলিউশনের ক্ষেত্রে হ্যান্ডারসন ইকুয়েশন কাজে লাগে। এখানে হচ্ছে পিএইচ অফ দ্য সলিউশন ইজ ইকুয়াল টু পিকেএ প্লাস লগ অফ কনসেন্ট্রেশন অফ সল্ট বাই কনসেন্ট্রেশন অফ অ্যাসিড, এটা ফর্মুলা থাকে। তাহলে এখানে পিএইচ এর ভ্যালু পিকে এর ভ্যালু বলে দিয়েছে কত 4.5, আর লগ অফ কনসেন্ট্রেশন অফ সল্ট কত হচ্ছে 0.5 সি, আর কনসেন্ট্রেশন অফ অ্যাসিড কত 0.5 সি, মানে এটা লগ 1 হয়ে গেল 0, মানে পিএইচ এর ভ্যালু হলো 4.5। কিন্তু আমার চেয়েছে এখানে পিওএইচ ভ্যালু কত। তাহলে আমরা জানি পিওএইচ ইজ ইকুয়াল টু 14 মাইনাস পিএইচ, তাহলে 14 মাইনাস 4.5, তাহলে 0.5 9.5, মানে হচ্ছে অপশন সি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। এই কোশ্চেনটি আয়নিক ইকুইলিব্রিয়ামের হেন্ডারসন ইকুয়েশন থেকে কোশ্চেনটা এসেছে। খুব ভালো প্রশ্ন বন্ধুরা, এই ফর্মুলাটা তোমরা অবশ্যই মনে রেখো, পরীক্ষায় আসার সম্ভাবনা খুব প্রবল। এবার আসছি পরবর্তী কোশ্চেনে। বলছে দ্য রিয়াকশন, একটা রিয়াকশন হয়েছে যেখানে সিও কার্বন মনোক্সাইড এবং Cl2 গ্যাসের সঙ্গে বিক্রিয়ায় COCl2, এটা ফসজিন, এটা হচ্ছে ফসজিনের ফর্মুলা, ফসজিন তৈরি হয়েছে। তাহলে কেপি আর কেসির মধ্যে রিলেশনটা কি সেটা বের করতে বলেছে। তাহলে কেপি সমান, এটা হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের প্রশ্ন, কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের কেপি ইজ ইকুয়াল টু কেসি ইন্টু আরটি টু দি পাওয়ার ডেল্টা এন। ডেল্টা এন যেখানে ডেল্টা এন এর মানটা হবে প্রোডাক্ট স্টয়চিওমেট্রি মাইনাস রিঅ্যাক্ট্যান্ট স্টয়চিওমেট্রি, প্রোডাক্টের সংখ্যা মাইনাস রিঅ্যাক্ট্যান্টের সংখ্যা। এখানে প্রোডাক্টের সংখ্যা কত একটাই প্রোডাক্ট তৈরি হয়েছে, আর রিঅ্যাক্ট্যান্টে কারা ইনভলভ আছে 2জন আছে, মানে 2, মানে হচ্ছে ডেল্টা এন এর ভ্যালু হচ্ছে -1। তাহলে কেপি বাই কেসি সমান হচ্ছে আরটি টু দি পাওয়ার -1, মানে হচ্ছে 1/RT। তাহলে অপশন হয়ে যাবে অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বন্ধুরা এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো।
এবার আসি পরবর্তী প্রশ্ন। বন্ধুরা, আমাদের পরবর্তী প্রশ্ন হলো, দ্য স্পন্টেনিয়াস চেঞ্জ ইজ ওয়ান ইন হুইচ দ্য সিস্টেম সাফার্স, মানে একটা সিস্টেমের যদি স্বতঃস্ফূর্ত পরিবর্তন হয় তাহলে সেক্ষেত্রে নিচের কোনটি ঠিক হবে? বলছে ইনক্রিজ ইন ইন্টারনাল এনার্জি মানে ডেল্টা ইউ, এটা কি পজিটিভ হবে? লোয়ারিং ইন এনট্রপি মানে হচ্ছে ডেল্টা এস, এটা কি নেগেটিভ হবে? আর লোয়ারিং ইন ফ্রি এনার্জি মানে ডেল্টা জি, এটা কি নেগেটিভ হবে? নাকি নো চেঞ্জ ইন এনার্জি মানে ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু জিরো হবে? যদি একটা সিস্টেম যদি স্বতঃস্ফূর্তভাবে পরিবর্তিত হয় বা স্পন্টেনিয়াসলি চেঞ্জ হয়, তাহলে সেক্ষেত্রে প্রথম যে কন্ডিশন সেটা হচ্ছে তার ডেল্টা জি মানে গিবস ফ্রি এনার্জির পরিবর্তন সেইটা হয়ে যাবে কিন্তু নেগেটিভ, এটা হতেই হবে। তার পরের কন্ডিশন হলো তার যে এনট্রপির চেঞ্জ ডেল্টা এস সেইটা হতে হবে কিন্তু পজিটিভ, মানে এনট্রপি অফ দ্য সিস্টেম ক্রমশ আস্তে আস্তে বাড়তে থাকবে। আর ৩ নম্বর পয়েন্ট, যদি সেটা ডেল্টা এইচ থাকে তাহলে ডেল্টা এইচ সেইটার ভ্যালুও হতে হবে কিন্তু নেগেটিভ, মানে ডেল্টা এইচ মানে তার এনথ্যালপির চেঞ্জ, এনথ্যালপি চেঞ্জ এনথ্যালপি চেঞ্জ এটা নেগেটিভ, মানে রিয়াকশনটা হবে এক্সোথার্মিক। আর এক্ষেত্রে ৪ নম্বর পয়েন্ট, তার যদি ইন্টারনাল এনার্জি চেঞ্জ কিছু ধরা হয়, তার ইন্টারনাল এনার্জিও কিন্তু কমতে থাকবে আস্তে আস্তে, মানে ডেল্টা ইউটাও হবে কিন্তু নেগেটিভ। তাহলে প্রথম যদি কন্ডিশনটাকে ধরি তাহলে সেক্ষেত্রে লোয়ারিং ইন ফ্রি এনার্জি অর্থাৎ ডেল্টা এইচ নেগেটিভ, এই অপশনটা হয়ে যাবে সঠিক আনসার। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এই প্রশ্নটা বুঝতে পেরেছো। এবার আসি পরবর্তী প্রশ্ন। প্রশ্নটা একটু হেজি হয়ে গেছে। বলেছে হোয়েন আ মোল অফ সোডিয়াম ক্লোরাইড মানে হচ্ছে NaCl is dissolved in water at 298 Kelvin temperature, the free energy change will be given minus 777.8 kilojoule mole inverse. The hydration energy of NaCl বলে দিয়েছে এত, and delta S of the system বলে দিয়েছে এত। তাহলে ফ্রি এনার্জি চেঞ্জ ডেল্টা জিটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি সিস্টেমের ক্ষেত্রে ডেল্টা জি ইজ ইকুয়াল টু ডেল এইচ মাইনাস টি ডেল্টা এস। তাহলে এক্ষেত্রে ডেল্টা এসটা বলে দিয়েছে 0.043 কেলভিন, টি বলে দিয়েছে 298 কেলভিন। তাহলে ডেল্টা এইচটা ক্যালকুলেট করতে হবে। সেখানে যেটা আছে সেটা হচ্ছে বলে দেওয়া আছে হাইড্রেশন এনার্জি চেঞ্জ, সেটা বলে দেওয়া আছে মাইনাস 774.1 কিলোজুল মোল ইনভার্স। আর যেহেতু এখানে NaCl এটা সলিড ছিল, এটা ডিজলভ করেছে, তাহলে এটা কি Na প্লাস অ্যাকোয়াস আর Cl মাইনাস অ্যাকোয়াস তৈরি করেছে। তাহলে এক্ষেত্রে যেটা ল্যাটিস এনার্জি ইউ সেটা বলে দিয়েছে মাইনাস 777.8 কিলোজুল মোল ইনভার্স। তাহলে ল্যাটিস এনার্জি কখন ইউজ করা হয়? যখন ল্যাটিসটা তৈরি হয়, মানে হচ্ছে ক্রিস্টালটা এখন তৈরি হবে সেই সময় যে পরিমাণ শক্তি সে ছাড়ে সেটাই তার ল্যাটিস এনার্জি হিসেবে থাকে। কিন্তু এখানে ক্রিস্টালটা কি ডিজলভ হয়েছে, তার মানে কি এই যে ল্যাটিস এনার্জিটার যে ইনভলভ হয়েছে সেটা নেগেটিভ হবে, মানে হচ্ছে নেগেটিভ 77.8 কিলোজুল মোল ইনভার্স। তাহলে এইটা হয়ে গেল কি 77.8 মাইনাস 774.1 কিলোজুল মোল ইনভার্স। এইটার অ্যান্সার দাঁড়াচ্ছে 3.7 কিলোজুল মোল ইনভার্স। তাহলে টি ডেল্টা এস কত আসছে?
টি ডেল্টা এস সমান হচ্ছে 298 ইন্টু 0.043, এটা আসে হচ্ছে, যদি অ্যাপ্রক্সিমেটলি হিসাব করি, এটা যদি 300 ধরে নিই, আর এটা যদি আমরা যদি 0.04 ধরে নিই, 0.04, তাহলে এটা আসে 12, তারপর দুটো শূন্য, মানে 3, মানে 1.2 কিলোজুল মোল ইনভার্স। 1. হ্যাঁ, এটা কিলোজুলে আছে, কিলোজুল মোল ইনভার্স। তাহলে এটার তাহলে দাঁড়াচ্ছে ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস করলে, ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস যদি করে, তাহলে 3.7 মাইনাস 1.2, সরি বন্ধুরা, এখানে একটা মিস্টেক হয়েছে ক্যালকুলেশনে। এখানে যদি এইটার ক্যালকুলেট করা হয়, তাহলে এইটার আসবে ভ্যালু হচ্ছে, এটা 12 পয়েন্ট অ্যাপ্রক্সিমেটলি মাইনাস, সাইনটা পরে ধরবো, 12.9 আসে। তাহলে 12.9, 12.9, তাহলে এটা আসছে কি মাইনাস 9 পয়েন্ট সামথিং। তাহলে এটা কাছাকাছি অ্যান্সার হচ্ছে এই যে এখানে 9, এটা 9 পয়েন্ট হবে, এটা 9.114 কিলোজুল অ্যান্সার হবে। তাহলে এটা অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। প্রসেসটা হবে এইরকম। এবার ক্যালকুলেশনটা যদি ক্যালকুলেটর ইউজ করা যায়, তাহলে কিন্তু এই পুরো ব্যাপারটা 9 মাইনাস 9.114 কিলোজুল, এটা কোশ্চেনের অ্যান্সার চলে আসবে। এই কোশ্চেনটার মূল ট্রিকটাই হচ্ছে যে এই যে ল্যাটিস এনার্জি চেঞ্জটা ধরা হয়েছে, এটাকে কিন্তু মানে ল্যাটিস এনার্জি হয় যখন ক্রিস্টাল ফর্ম করে, এখানে যেহেতু ক্রিস্টালটা ডিজলভ করে যাচ্ছে, তাহলে এখানে কিন্তু ল্যাটিস এনার্জি মানটা নেগেটিভ অফ দিস নেগেটিভ ভ্যালু, অর্থাৎ এখানে দুবার নেগেটিভ হয়ে কিন্তু এটা পজিটিভ ভ্যালু হয়ে যাবে। এখানভাবেই কিন্তু অ্যান্সারটা সলভ হবে। আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছো। এবার আসি পরবর্তী কোশ্চেন। বলছে গ্রাফাইট is a good conductor of electricity because bonded electrons, mobile electrons, strong carbon carbon bonds, আর এখানে আছে স্ট্রং, দুবারই একটাই অপশন দেয়া আছে, স্ট্রং কার্বন কার্বন, এটা হচ্ছে ডবল বন্ড হবে। কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আছে, এটা কার্বন কার্বন ডবল বন্ড হবে। ঠিক আছে, তা এই কোশ্চেনটার কন্ডাক্টিভিটি শো করে, কোনো একটা কমপ্লেক্স কন্ডাক্টিভিটি শো করবে যদি তার মধ্যে যদি মোবাইল ইলেকট্রন থাকে, তো মুক্ত ইলেকট্রন থাকলে সেটা কিন্তু তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করবে, পার্টিসিপেটস ইন কন্ডাক্টিভিটি, কন্ডাক্টেন্স, এটা যদি কন্ডাক্টেন্সে পার্টিসিপেট করে, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন বি। আর গ্রাফাইট একটা তড়িতের সুপরিবাহী, কারণ ইহাতে অসংখ্য চার্জ আধান পরিবহনকারী মোবাইল ইলেকট্রন রয়েছে। বোঝা গেছে? এবার আসি নেক্সট কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট ফর্ম M3+? এখানে হচ্ছে M3+, M3+ আয়ন কে তৈরি করতে পারবে না? অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা একটু ইনকমপ্লিট কোশ্চেন আছে। এখানে অপশনে থাকা উচিত ছিল টিএল, থ্যালিয়াম, কারণ থ্যালিয়ামের +1 অক্সিডেশন স্টেট দেখা যায় ডিউ টু ইনার্ট পেয়ার এফেক্ট, ইনার্ট পেয়ার এফেক্টের জন্য সে হচ্ছে +3 অক্সিডেশন স্টেটে দেখাই না। কিন্তু এখানে যে সমস্ত অপশনগুলো রয়েছে তার মধ্যে এরা সবই তো গ্রুপ 13 এলিমেন্ট, গ্রুপ 13 এলিমেন্ট, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম।
তাহলে বোরনের যদি ইলেকট্রনিক কনফিগারেশন দেখি সেটা হবে হিলিয়াম 2 2 2s1 সরি 2s2 2p1, এটা হবে কি নিয়ন 10 3s2 3p1, আর্গন 18 4s2 4p1 3d10, আর এটা হচ্ছে ক্রিপ্টন 36 5s2 5p1 4d10। তাহলে এদের সকলেরই কিন্তু ভ্যালেন্স সেলের যদি ইলেকট্রনিক কনফিগারেশন দেখি এখানেও 3টে আছে, এখানেও 3টে আছে, এখানেও 3টে আছে, বাট এইখানে যে এই যে 3টে বোরনের মধ্যে যেটা রয়েছে 3টে ইলেকট্রন, এর মধ্যে এই 2s এর ইলেকট্রনগুলো অত সহজে বাইরে বেরোতে পারে না, কিন্তু বোরন +3 অক্সিডেন্ট স্টেট দেখায়। কিন্তু অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন যদি আমরা অ্যান্সার করতে চাই তাহলে এর মধ্যে কারেক্ট অ্যান্সার হবে অপশন এ। বাকিগুলো খুব সহজেই +3 অক্সিডেশন স্টেট দেখায় কম্পারেটিভলি বোরনের তুলনায়। তাহলে এখানে অ্যান্সার হবে, যেহেতু টিএল অপশানে নেই তাই আমরা বোরনটাকে অ্যান্সার হিসেবে আমরা ধরব। এবার আসছি পরবর্তী কোশ্চেনে। বলছে সোডিয়াম ইজ মেড বাই দ্য ইলেকট্রোলিসিস অফ molten mixture of about 40% NaCl and 60% CaCl2 because সোডিয়ামকে প্রস্তুত করা হচ্ছে, সোডিয়াম Na কে প্রস্তুত করা হচ্ছে কোথা থেকে? ইলেকট্রোলিসিস অফ মোল্টেন মিক্সচার অফ 40% NaCl প্লাস 60% CaCl2 মিক্সচারকে থেকে কিন্তু আমরা তৈরি করছি সোডিয়ামকে। অপশনগুলো যদি দেখি তাহলে আছে Ca2+ ক্যান রিডিউস NaCl to Na, CaCl2 helps in conduction of electricity, the mixture with lower melting point than NaCl। হ্যাঁ, কারণ হচ্ছে যদি এটা মিক্সিং করি তাহলে মিক্সিং এ কি CaCl2 Ca2+ প্লাস 2Cl মাইনাস এই আয়নে ভাঙবে, তাহলে Cl মাইনাস আয়নের গাঢ়ত্ব কি হবে? কনসেন্ট্রেশন কি হয়ে যাবে? বাড়বে। যদি বাড়ে তাহলে কি কোয়ালিটেটিভ প্রপার্টি অনুযায়ী তাহলে তার মেল্টিং পয়েন্ট মানে হচ্ছে ফ্রিজিং পয়েন্ট। মেল্টিং পয়েন্ট মানে হচ্ছে যে পয়েন্টে কোনো সলিড মেল্ট করে সেই পয়েন্টে কিন্তু সলিড তৈরিও হয়, তাহলে এটা হচ্ছে ফ্রিজিং পয়েন্ট। এই হচ্ছে কিন্তু ফ্রিজিং পয়েন্ট। এবার এই ফ্রিজিং পয়েন্টের কি ডিপ্রেশন হয় সংখ্যা বাড়লে, এলিভেশন অফ বয়লিং পয়েন্ট আর ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। ফ্রিজিং পয়েন্ট যদি ডিপ্রেস করে তাহলে কি তার মেল্টিং পয়েন্টটা কি হয়ে যাবে? কমে যাবে। দ্য মিক্সচার হ্যাজ লোয়ার মেল্টিং পয়েন্ট দেন NaCl, তাহলে অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বন্ধুরা নিশ্চয়ই প্রশ্নটা বোঝা গেছে। এবার আসি পরবর্তী কোশ্চেনে। দেয়া আছে দ্য কম্পাউন্ড হুইচ ডাজ নট এক্সিবিট অপটিক্যাল আইসোমারিজম। এবার অপটিক্যাল আইসোমারিজম যদি দেখাতে হয় তাহলে কি সেখানে একটা কি কাইরাল কার্বন থাকতে হবে, কাইরাল কার্বন থাকতে হবে। এখানে যদি প্রথমটা স্ট্রাকচারটা দেখি তাহলে CH3 C Br H COOH, তাহলে চারটে ডিফারেন্ট গ্রুপ যুক্ত রয়েছে, তাহলে এই কারণটা কাইরাল কার্বন, তাহলে এটা কি অপটিক্যাল আইসোমারিজম দেখাবে। তারপরেরটা যদি দেখি Cl CH2 COOH, তাহলে এখানে কি কোনো নো কাইরাল সেন্টার, তাহলে এ কিন্তু অপটিক্যাল আইসোমারিজম কি দেখাবে না। তারপরের যদি প্রশ্নগুলো চেক করি তাহলে এখানে আছে CH3 CH, উপরে রয়েছে OH, এখানে হচ্ছে COO C2H5, তাহলে এই কার্বনটাও কাইরাল কার্বন। আবার ডি এর অপশনটা যদি দেখি তাহলে H3C CH বন্ড OH বন্ড COOH, এই কার্বনটাও কি কাইরাল কার্বন। তার মানে এটাও অপটিক্যালি অ্যাক্টিভ, এটাও অপটিক্যালি অ্যাক্টিভ, এটাও অপটিক্যালি অ্যাক্টিভ।
এইটাও অপটিক্যালি অ্যাক্টিভ, বাট এটা হচ্ছে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। তার মানে অপশন বি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো প্রবলেমটা। এবার আসি পরবর্তী কোশ্চেনে। বলছে অন ওজোনোলিসিস অফ আ অর্গানিক কম্পাউন্ড এ উই গেট, একটা অর্গানিক কম্পাউন্ড আছে যার ওজোনোলিসিস হয়েছে, মানে কি অ্যালকিন, এটার ওজোনোলিসিস হয়ে আমরা যেটা পেয়েছি অ্যাসিটোন পেয়েছি, আর পেয়েছি প্রোপান অ্যালডিহাইড। এটা পেয়েছি। তাহলে এই দুটো কি ওজোনোলিসিসের কি মাঝখানে ডবল বন্ড থেকে অক্সিজেন দ্বারা ভেঙে যায়। তাহলে এই দুটোকে যদি আমি জুড়ে দিই তাহলে এখান থেকে আমরা পাবো H3C বন্ড সি, ডবল বন্ড সি, বন্ড CH3, বন্ড H, বন্ড CH2, CH3। তাহলে 1 2 3 4 5, তাহলে 2 মিথাইল পেন্ট 2 ইন, 2 মিথাইল পেন্ট 2 ইন, তাহলে অপশন ডি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। বন্ধুরা নিশ্চয়ই তোমরা প্রবলেমটা বুঝতে পেরেছো। এবার আসি পরবর্তী কোশ্চেন। দ্য মোস্ট স্টেবল কনফরমেশন অফ এন বিউটেন। দেখো এটা খুব সোজা প্রশ্ন। এখানে এন বিউটেনের দুটো মিথাইল গ্রুপের মধ্যে টরসিওনাল অ্যাঙ্গেল এটা হচ্ছে 60°। এদের মধ্যে টরসিওনাল অ্যাঙ্গেল 180°। তাহলে এটাকে কি বলবো গজ স্ট্রাকচার। আর এটাকে আমরা কি বলবো অ্যান্টি স্ট্রাকচার। এটাই হচ্ছে এদের মধ্যে বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 0°, এটা হচ্ছে ফুললি ইক্লিপসড। আর এটার মধ্যে বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 120°, তাহলে এটা হচ্ছে কি পার্সিয়ালি ইক্লিপসড। যদি হয় স্টেবিলিটির অর্ডার তাহলে কি গজ বা অ্যান্টির এটা কি মোস্ট স্টেবল, আর ফুললি ইক্লিপসড হবে কি লিস্ট স্টেবল, লিস্ট স্টেবল। এটা সব থেকে সুস্থির, এটা সব থেকে বেশি অস্থির। তাহলে এখানে অপশন কারেক্ট হবে হচ্ছে অপশন বি। এবার আসি পরবর্তী কোশ্চেনে। বন্ধুরা সেশনটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সেশনটিকে তোমরা অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে। আসি নেক্সট কোশ্চেনে। বলছে যে আইইউপিএসসি নোমেনক্লেচার নট অ্যাকর্ডিং টু, এর মধ্যে কোন যৌগটা আইইউপিএসসি নোমেনক্লেচার ঠিকঠাকভাবে হয়নি। প্রথম যে যৌগটা আছে এখানে মাঝখানে একটা ডবল বন্ড আছে, তাহলে কাউন্টিং স্টার্ট হবে কোথা থেকে, এই দিক থেকে থাকবে 1 2 3, তাহলে এটা হবে 3 ব্রোমো, 3 ব্রোমো, প্রোপ 1 ইন, এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কেন আমরা এই দিক থেকে কাউন্টিং করলাম এই দিক থেকে করলাম না, কারণ ডবল বন্ডটা আগে পড়ছে 1 নম্বর কার্বনটাকে যদি এই দিকে রাখি, তো যদি এই দিক থেকে কাউন্ট করতাম তাহলে কি ডবল বন্ডটা পড়তো 2 নম্বর পজিশনে, যেটা ভুল হয়ে যেত। তাহলে কি আইইউপিএসসি নোমেনক্লেচার অনুযায়ী এই যেটা লিখলাম সেটা হয়ে গেল কারেক্ট অ্যান্সার, আর যেটা দেওয়া আছে সেটা হয়ে গেল ভুল অ্যান্সার। এরপর যদি আমরা কাউন্টিং করি তাহলে এখানে হবে 1, এটা হবে 2, এটা হবে 3, এটা 4 5 6, তাহলে এটা হবে 4 ব্রোমো 2 4 ডাইমিথাইল 2 4 ডাইমিথাইল হেক্সেন। পরেরটার যদি দেখি পরেরটার
কাউন্টিং স্টার্ট হবে এই দিক থেকে 1 2 3 4 5 নাম হবে 2 মিথাইল 3 ফিনাইল পেন্টেন। তাহলে এটাও কি সঠিকই লেখা আছে, এটাও সঠিক লেখা আছে। লাস্টেরটা যদি দেখি তাহলে অ্যাসিড গ্রুপের প্রায়োরিটি কি সবার প্রথমে হয়, তাহলে এটা হবে 1, এটা হবে 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, তাহলে 5 অক্সো হেক্সানোইক অ্যাসিড। তাহলে অপশন 4 কারেক্ট, অপশন ডি কারেক্ট, অপশন সি কারেক্ট, অপশন বি কারেক্ট, বাট অপশন এ ইজ নট কারেক্ট। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে কি অপশন এ, যেটা সঠিকভাবে করা নেই। ভালো করে কিন্তু প্রশ্নটা পড়তে হবে, উইচ ইজ নট অ্যাকর্ডিং টু আইপিএসসি রুল, যেটা আইপিএসসি রুল মেনে চলে হয়নি সেটা বের করতে বলেছে। তার মানে অপশন এ হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। তোমরা আশা করি উত্তরটা বুঝতে পেরেছো। এবার আসি পরবর্তী কোশ্চেন। দেয়া আছে দ্য ফলোইং এনার্জি লেভেল ডায়াগ্রাম অফ Fe F6 3-। দেখো Fe F6 3- এর এখানে ক্রিস্টাল ফিল্ড ডায়াগ্রামটা কোনটা হবে সেটা বলতে বলেছে। আয়রনের কি জানি আমরা, আয়রন এখানে অক্সিজেন স্টেট বের করব। তাহলে আয়রনের অক্সিজেন স্টেট এখানে কত হবে, ফ্লুরিনের জন্য -1 করে, তাহলে -6, আর ওভারঅল চার্জ -3 আছে, তার মানে এটা কি +3 অক্সিডেশন স্টেটে রয়েছে। তাহলে আয়রনের যদি ইলেকট্রনিক বিন্যাস হয় আর্গন 18 4s2 3d6, তাহলে সেখান থেকে যদি 3টে ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে এখান থেকে হবে আর্গন 18 4s0 3d5, মানে এটা কি d5 সিস্টেম, d5 সিস্টেম। এর সঙ্গে যে যুক্ত ফ্লোরিন অ্যাটমটা রয়েছে, ফ্লোরিন অ্যাটমটা কি হচ্ছে একটা উইক ফিল্ড লিগ্যান্ড। এই ধরনের স্ট্রাকচার সম্বন্ধে অধিক জানার জন্য তোমরা আমাদের ভিডিওতে ফলো করতে পারো, সেটা হচ্ছে কোঅর্ডিনেশন কেমিস্ট্রিতে একটি ভিডিও তৈরি করা আছে, ওটা ফলো করলেই তোমরা এখানে কোনটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড কোনটা উইক ফিল্ড লিগ্যান্ড সেটা পেয়ে যাবে। আমি ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে দেবো। এই যে উইক ফিল্ড লিগ্যান্ড এটা ব্যবহার করা হচ্ছে, এই উইক ফিল্ড লিগ্যান্ডের প্রেজেন্সে আয়রনের কিন্তু হাই স্পিন কমপ্লেক্স তৈরি হয়, হাই স্পিন কমপ্লেক্স তৈরি হবে। তাহলে তার স্প্লিটিংটা কিরকম হবে, যে আয়রনের যদি এখানে 5টা ডি অরবিটাল থাকে, তাহলে প্রত্যেকটাতে কি d5 সিস্টেম, মানে একটা করে ইলেকট্রন রয়েছে, এবং এরা উপরে অক্টাহেড্রাল ফিল্ডে উপরে যাবে কি ইজি, আর নিচে যাবে কি T2G। এবার যেহেতু এটা উইক ফিল্ড লিগ্যান্ড আছে, তাহলে সেক্ষেত্রে যখন ফিল আপ হবে 1 2 3 তিনটে সিং হাফ ফিল্ড হলো, এরপরে ইলেকট্রনটা এখানেই পেয়ার আপ না করে উপরে উঠে যাবে, যেহেতু এটা উইক ফিল্ড লিগ্যান্ড। তাহলে এটা কি হাই স্পিন কমপ্লেক্স তৈরি হলো, হাই স্পিন কমপ্লেক্স। তাহলে এখানে যদি অপশান দেখি, তাহলে অপশানের মধ্যে এটা হবে না, এখানে উপরে এটা হচ্ছে ইজি আর এটা হচ্ছে T2G, তাহলে এখানে T2G উপরে দিয়েছে, ইজি নিচে দিয়ে দিয়েছে, হবে না। ইজি T2G, অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। যদি লো স্পিন কমপ্লেক্স তৈরি হতো তাহলে সেক্ষেত্রে কিন্তু এই যে এই ইলেকট্রনিক কনফিগারেশন অপশন এ হয়ে যেত তখন সঠিক অ্যান্সার, মানে Fe CN6 3- এর ক্ষেত্রে কিন্তু অপশন এ হয়ে যেত সঠিক অ্যান্সার, বাট এখানে যেহেতু Fe F6 3- আছে, তাহলে এখানে অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আশা করি তোমাদের প্রবলেমটা বোঝাতে পেরেছি। এবার আসি নেক্সট কোশ্চেনে। বলেছে দ্য নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন ইন এক্সি অ্যাটম, প্রথমে বলেছে এক্সি F4, তাহলে জেড ভ্যালু কত হবে, হাফ অফ এক্সির জন্য 8 আর F2 এর জন্য +2, তাহলে 10/2 = 5। সংক্রান হচ্ছে sp3d, যেহেতু দুটো যুক্ত আছে তাহলে এক্সি
এখানে একটা লোন পেয়ার, এখানে একটা লোন পেয়ার, এখানে একটা লোন পেয়ার, আর উপরে একটা এফ, নিচে একটা এফ। এরকম লিনিয়ার একটা স্ট্রাকচার হবে যেখানে কটা লোন পেয়ার আছে, 3টে লোন পেয়ার আছে। তাহলে আমি একটা উত্তর পেয়ে গেলাম যে প্রথমটাতে 3টে লোন পেয়ার আছে, নয় সি নয় ডি অ্যান্সার হবে। এবার দ্বিতীয়টার ক্ষেত্রে দেখি, আছে এক্সি এফ ফোর। এর যদি জেড ক্যালকুলেট করতে যাই তাহলে হাফ অফ এক্সির জন্য 8 প্লাস এফ ফোর এর জন্য কি 4, মানে 12/2 মানে 6, মানে হচ্ছে এসপি থ্রি ডি টু। তাহলে এসপি থ্রি ডি টু হলে এখানে এক্সি একটা, চার ধারে 4টে ফ্লুরিন যুক্ত রয়েছে, উপরে একটা লোন পেয়ার আর নিচে একটা লোন পেয়ার। টোটাল কটা লোন পেয়ার হলো, 2টো লোন পেয়ার হলো। তাহলে অপশন ডি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বন্ধুরা, এবার আমরা পরবর্তী প্রশ্নে আসি। পরবর্তী প্রশ্ন হলো, দ্য সল্ট অফ সিইউ ইন +1 অক্সিডেশন আর আনস্টেবল বিকজ সিইউ প্লাস আর ডি10 কনফিগারেশন। সিইউ প্লাসের যদি আমরা কনফিগারেশন দেখি, কপার হচ্ছে আর্গন 18, তারপর 4s1 3d10, অর্থাৎ এখান থেকে যদি একটা ইলেকট্রন বেরিয়ে যায় আর সেটা দাঁড়ায় হচ্ছে আর্গন 18, 4s0 3d10। এবার যদি 3d10 সিস্টেম হয়ে যায় তাহলে তো এটা তো ফুলফিল ডি অরবিটাল হয়ে গেল, ফুলফিল ডি অরবিটাল। আর যদি ফুলফিল ডি অরবিটাল হয় তাহলে সেটা তো আরো স্টেবিলিটি পাবে, স্টেবল, সেটা তো আনস্টেবল হওয়ার তো কোনো কারণ নাই। তারপর আছে সিইউ প্লাস disproportionate easily to Cu0 and Cu2 plus। হ্যাঁ, ডিসপ্রপোর্শনেশন মানে কি, যখন একটা কোনো অক্সিডেশন স্টেট, ধরে নাও +1 অক্সিডেশন স্টেট, সে ভেঙে গিয়ে দুটো আলাদা আলাদা অক্সিডেশন স্টেটে যদি চলে যায়, একটা হচ্ছে পূর্বের অক্সিডেশনের থেকে বেশি মানে হচ্ছে +2, আর একটা যদি পূর্বের অক্সিডেশনের থেকে কম মানে হচ্ছে 0। যদি এইভাবে দুটো অক্সিডেশন স্টেটে ভেঙে যায় একটা অক্সিডেশন স্টেটের এলিমেন্ট, তাহলে সেই ধরনের রিয়াকশনকে আমরা বলি ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। এবার ডিসপ্রপোর্শনাল রিয়াকশনে কপার খুব সহজে অংশগ্রহণ করে এবং সেটা ডিসপ্রপোর্শনেট করে গিয়ে 0, Cu0 আর Cu2 প্লাস এই দুটো আয়নে ভেঙে যায়। অর্থাৎ এটা কিন্তু অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এবং মনে রাখবে যে কপার প্লাস খুব সহজে ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন দেয়। এবার আসি আমরা পরবর্তী কোশ্চেনে। বলছে নাম্বার অফ পিওপি বন্ডস প্রেজেন্ট ইন সাইক্লিক মেটাফসফরিক অ্যাসিড। এবার মেটাফসফরিক অ্যাসিড, সাইক্লিক মেটাফসফরিক অ্যাসিডের স্ট্রাকচার কিরকম হয় যদি দেখি, সেটা হচ্ছে ফসফরাস বন্ড অক্সিজেন, ফসফরাস বন্ড অক্সিজেন, বন্ড ফসফরাস, বন্ড অক্সিজেন, বন্ড ফসফরাস। এবার এর সঙ্গে কিন্তু ডবল বন্ডে অক্সিজেন থাকে এইভাবে। এই যে আছে এখানে ফসফরাসের অক্সিডেশন পিওপি বন্ডের সংখ্যা তাহলে কটা হলো, একটা, দুটো, তিনটে, মানে 3 POP bonds are present in cyclic metaphosphoric acid। বন্ধুরা, এখানে একটা ছোট ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে এই বন্ডগুলো হচ্ছে একটা OH বন্ড হবে, প্রতিটা হবে একটা করে OH বন্ড। এটা হলো সাইক্লিক মেটাফসফরিক অ্যাসিডের স্ট্রাকচার। এর যদি সংকেত যদি লিখি সেইটা দাঁড়ায় H3P3 4O9। এটা হচ্ছে সাইক্লিক মেটাফসফরিক অ্যাসিড। এছাড়াও যেটা মেটাফসফরিক অ্যাসিড, তার স্ট্রাকচার হচ্ছে
ডবল বন্ড ও, ডবল বন্ড ও, বন্ড OH, মানে HPO3, এটাকে বলা হয় মেটা ফসফরিক অ্যাসিড। মেটা ফসফরিক অ্যাসিড। আর 3 মোল মেটাফসফরিক অ্যাসিড, 3 মোল মেটাফসফরিক অ্যাসিড একে অপরের সঙ্গে কনডেনসেশন রিঅ্যাকশনের মাধ্যমে তো এরা এই সাইক্লিক মেটাফসফরিক অ্যাসিড তৈরি করে। আচ্ছা, কনডেনসেশনটা আমি একটু দেখিয়েই দিচ্ছি, দেখে নাও তোমরা কিভাবে হয়। পি ডবল বন্ড ও, বন্ড OH, ডবল বন্ড ও, বন্ড পি, ডবল বন্ড ও, ডবল বন্ড ও, বন্ড OH, বন্ড পি, ডবল বন্ড ও, ডবল বন্ড ও, বন্ড OH। এবার এখানে রিং ক্লোজার রিঅ্যাকশনটা হয়, এই ডবল বন্ডটা এই ফসফরাসের সঙ্গে, এই ডবল বন্ডটা এই ফসফরাসের সঙ্গে, আর এটা এই ফসফরাসের সঙ্গে। এইভাবে সাইক্লিকেশন করে নেয়, করে নিয়ে ও বন্ড পি, বন্ড ও, বন্ড পি, বন্ড ও, বন্ড পি, মানে ডবল বন্ডেড ও, OH, ও, OH, ডবল বন্ড ও, OH, সাইক্লিক মেটাফসফরিক অ্যাসিড এটা এইভাবে তৈরি করে। বন্ধুরা, তোমরা আশা করি জিনিসটা উত্তরটা বুঝতে পেরেছো। এবার আসি পরবর্তী কোশ্চেনে। Which of the following changes take place during roasting? এইটা একটা ইনফরমেটিভ কোশ্চেন। এই কোশ্চেনটার অ্যান্সার তোমাদের মনে রাখতে হবে। এই কোশ্চেনটার মিনিং হচ্ছে, যে অপশানগুলো আছে সেই অপশানগুলো হচ্ছে impurities are removed as they are volatile oxides, ores are converted into oxides, আর চেঞ্জেস লাইক অক্সিডেশন, ক্লোরিনেশন এটসেট্রা ক্যান টেক প্লেস। তা এইটাতে অপশন ডি মানে এ বি সি তিনটেই হচ্ছে হতে পারে, এইটা হবে অ্যান্সার। যেখানে ইমপিউরিটিস আর রিমুভড অ্যাজ দেয়ার ভোলাটাইল অক্সাইড, মানে উদ্বায়ী অক্সাইড রূপে তার মধ্যে অশুদ্ধিগুলোকে দূর করা হয়। দুই হচ্ছে ওরস আর কনভার্টেড ইনটু অক্সাইড, যে সমস্ত ওর বা আকরিকগুলো রয়েছে সেগুলোকে তাদের অক্সাইডে, মেটালের অক্সাইডে রূপান্তরিত করা হয়। অ্যান্ড চেঞ্জেস লাইক অক্সিডেশন, ক্লোরিনেশন এটসেট্রা ক্যান টেক প্লেস, মানে এই অক্সিডেশন চলাকালীন এখানে কিন্তু অক্সিডেশন, ক্লোরিনেশন এই সমস্ত চেঞ্জেস কিন্তু হতে পারে। তাহলে এটা অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এটা একটু মনে রাখার ইনফরমেটিভ কোশ্চেন। আসছি পরবর্তী কোশ্চেনে। দ্য মুভমেন্ট অফ dispersion medium under the influence of electric field is known as। দেখো, এইটা করতে গেলে আমরা জানি কোলয়েডাল সলিউশন, এটা তৈরি হয় ডিসপারসিভ ফেজ প্লাস ডিসপার্স মিডিয়াম নিয়ে। সিমিলারলি যদি কোনো সলিউশন দেখি, নর্মাল সলিউশন, সেইটা তৈরি হয় সলিউট প্লাস সলভেন্ট নিয়ে। এবার যেইটা নর্মাল সলিউশনের ক্ষেত্রে সলভেন্ট, সেটাই হচ্ছে কোলয়েডাল সলিউশনের ক্ষেত্রে ডিসপার্স মিডিয়াম, আর নর্মাল সলিউশনের ক্ষেত্রে যেটা সলিউট সেটাই হচ্ছে কোলয়েডাল সলিউশনের ক্ষেত্রে ডিসপারসিভ ফেজ। তাহলে ইনফ্লুয়েন্স অফ ইলেকট্রোফোরেসিস যদি করি, তাহলে ইলেকট্রিক ফিল্ডের মাধ্যমে যদি আমি ডিসপার্স মিডিয়ামটাকে যদি আলাদা করার চেষ্টা করি, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো সেটাকে বলা হয় সেটাকে আমরা বলবো ইলেকট্রো অসমোসিস। বুঝে গেল? এবার আসি পরবর্তী কোশ্চেনে।
বলা আছে দ্য হাফ লাইফ পিরিয়ড অফ আ ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন ইজ 10 মিনিটস, অর্থাৎ টি হাফের ভ্যালুটা, টি হাফ এটার ভ্যালু বলে দিয়েছে 10 মিনিটস। তাহলে রিঅ্যাকশনটা কমপ্লিট হতে হোয়াট পার্সেন্টেজ অফ রিঅ্যাকশন উইল বি কমপ্লিটেড ইন 100 মিনিটস, 100 মিনিটে সে কতগুলো কতটা রিঅ্যাকশন কমপ্লিট করবে। এটা অনেক রকমভাবে করা যায়, যেটা সবথেকে সোজা উপায় সেটা হচ্ছে 100 মিনিটে সে কতগুলো হাফ লাইফ কভার আপ করছে। 100/10 তখন কি 10 হাফ লাইফস, 10 হাফ লাইফ সে কভার আপ করছে। তাহলে একটা হাফ লাইফ অতিক্রম করার পর তার অবশিষ্ট বিক্রিয়ক পদার্থের পরিমাণটা হয় A0/2n। তাহলে 10টা হাফ লাইফ অতিক্রম করেছে, তা সেটা হয়ে যাবে কি A0/2n। এতটা কি অবশিষ্ট পড়ে রয়েছে। তাহলে আমরা জানি যে k is equal to 2.303/t log of A0/AT। তাহলে A0 হচ্ছে প্রারম্ভিক গাঢ়ত্ব, আর AT কত হচ্ছে A0/2n। তাহলে এটা দাঁড়াচ্ছে কি k is equal to এর জায়গায় আমি বসাবো 6.039/t হাফ, মানে হচ্ছে কি 10 মিনিটস। এটা ডাইরেক্ট পার্সেন্টেজ করে দিলেও হবে। এটা এইভাবে না করে ডাইরেক্ট পার্সেন্টেজ করে দিলেও হবে। তাহলে অবশিষ্ট বিক্রিয়ক পদার্থের পরিমাণ এত হলে তাহলে A0/2n/A0 ইন্টু 100% কত হচ্ছে 1/2n ইন্টু 100। এত পার্সেন্ট কি কমপ্লিট হয়েছে। তাহলে রিঅ্যাকশন উইল এত পার্সেন্ট পড়ে রয়েছে, তাহলে কমপ্লিট হয়েছে কত 100 মাইনাস 1/2n ইন্টু 100, এইটা হবে। তাহলে এটা কি 99.9% অ্যান্সার আসবে। বন্ধুরা বোঝাতে পারলাম আমি? দেখো এইটা হচ্ছে 2^A0, মানে একটা হাফ লাইফ, মানে n সংখ্যক হাফ লাইফ অতিক্রম করার পর অবশিষ্ট বিক্রিয়ক পদার্থের পরিমাণ সেটা হবে 1/2n। তাহলে এত পরিমাণ কি অবশিষ্ট রয়েছে, তাহলে কতটা ভেঙে গেছে A0 মাইনাস A0/2n, এটা এত সংখ্যক এত পরিমাণ কি ভেঙে গেছে। তাই এটার অ্যান্সার হবে অপশন ডি। বন্ধুরা বোঝা গেছে নিশ্চয়ই। এবার আসি পরবর্তী কোশ্চেন। বন্ধুরা আমাদের পরবর্তী প্রশ্ন, 3 moles of P and 2 moles of Q are mixed. What will be the total vapor pressure in the solution if partial vapor pressure এত বলে দিয়েছে, মানে partial vapor pressure P is equal to 80 torr, PQ is equal to 60 torr। দেখো বন্ধুরা এটা হচ্ছে প্রবলেমটা হচ্ছে টোটাল প্রেসার ইজ ইকুয়াল টু মোল ফ্র্যাকশন
সরি, পার্সিয়াল প্রেসার ইজ ইকুয়াল টু partial pressure equal to mole fraction into total pressure. তাহলে এখানে টোটাল প্রেসারের জন্য এখানে মোল ফ্র্যাকশন কত হচ্ছে, পি এর মোল ফ্র্যাকশন এক্স পি ইজ ইকুয়াল টু 3 বাই টোটাল নাম্বার অফ মোলস 3 প্লাস 2 মানে হচ্ছে 3/5, আর এক্স কিউ ইজ ইকুয়াল টু 2/3 প্লাস 2 মানে হচ্ছে 2/5। এইটার সঙ্গে যদি আমি টোটাল প্রেসারটা গুণ করি, পিটি, তাহলে এখান থেকে আমি পার্সিয়াল প্রেসার কত পাবো। এবার এই দুটো পার্সিয়াল প্রেসার পেলাম, এই দুটোকে যোগ করলে এবার প্রেসার অফ পি বলে দিয়েছে 3/5 ইন্টু 80, এটা হবে 2/5 ইন্টু 60, এটা হলে কত হচ্ছে, এটা দাঁড়াচ্ছে 48 আর এটা দাঁড়াচ্ছে 24। এবার এই দুটো যদি আমি যোগ করি তা সেটা দাঁড়াচ্ছে 72 টর্ক। এখানে অ্যান্সার 72 টর হবে কারেক্ট অ্যান্সার। পার্সিয়াল প্রেসারটা আমি প্রত্যেকটা বার করে নিয়ে তারপর সেটাকে যোগ করে দিয়ে আমি টোটাল প্রেসারটাকে বের করে নিয়েছি। বন্ধুরা এবার আসি নেক্সট কোশ্চেনে। বলছে যে হ্যালোজেন অ্যাসিড reaction with alcohol to form alkyl halide, the reaction follows a nucleophilic substitution reaction mechanism. What will be the major product of the following reaction? বলছে এদের মেজর প্রোডাক্ট কি হবে, দেওয়া আছে H3C bond CH bond CH3 bond CH OH CH3, এতে যখনই আমি HCl দেবো তার H প্লাস আয়নটাকে কি এই অক্সিজেনের লোন পেয়ার গ্রহণ করবে, গ্রহণ করলেই তৈরি হবে সে H3C CH CH3 বন্ড CH বন্ড OH2 প্লাস হয়ে গেল এখান থেকে CH3। এবার এখান থেকে যদি জল বেরিয়ে যায় তাহলে যে কার্বোকার্বনটা তৈরি হবে H3C বন্ড CH, আমি হাইড্রোজেনটাকে আলাদা করে ভেঙে লিখলাম, বন্ড CH3 বন্ড CH এর উপর প্লাস সাইন, এখানে CH3, তাহলে এটা একটা কি 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন কি বেশি স্টেবল হয় না, তখন হবে কি এখান থেকে একটা H প্লাস আয়ন গিয়ে এখান থেকে এখানে যাবে, এটা হবে রিঅ্যারেঞ্জমেন্ট। রিঅ্যারেঞ্জমেন্ট যদি হয় এটাকে বলা হয় 1-2 হাইড্রাইড শিফট। হাইড্রাইড শিফট যদি হয় তাহলে এখান থেকে তৈরি হবে H3C বন্ড C, এখানে পজিটিভ চার্জ CH3 বন্ড CH2 CH3। এবার এতে যদি Cl মাইনাস গিয়ে অ্যাটাক করে তাহলে H3C বন্ড C Cl CH3 বন্ড CH2 বন্ড CH3, এটা হবে প্রোডাক্ট। তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার।
এরপর আসি পরবর্তী কোশ্চেনে। বলে দিয়েছে মোলার কন্ডাক্টিভিটি অফ NH4OH ক্যান বি ক্যালকুলেটেড। এবার NH4OH কে ক্যালকুলেট করতে গেলে কি লাগবে? NH4OH lambda 0 NH4OH এটা ইজ ইকুয়াল টু lambda 0 NH4 প্লাস lambda 0 Cl মাইনাস। তাহলে এইটা NH4 প্লাস আসছে কোথা থেকে? NH4Cl থেকে। lambda 0 NH4Cl, তাহলে একটা Cl কে যোগ করেছি মানে কি আরেকটা Cl যোগ করতে হবে, বিয়োগ করতে হবে। lambda 0 Cl মাইনাস মাইনাস lambda 0 Cl মাইনাস হচ্ছে OH মাইনাস, OH মাইনাস। তাহলে এবার এই OH মাইনাসটা আসবে কোথা থেকে? BaOH হোল 2 থেকে। তাহলে lambda 0 NH4Cl প্লাস lambda 0 Ba2 প্লাস মাইনাস lambda 0 Ba2 প্লাস প্লাস 2 lambda 0 OH মাইনাস মাইনাস lambda 0 OH মাইনাস মাইনাস lambda 0 Cl2 Cl মাইনাস। এবার এটা আসছে lambda 0 NH4Cl প্লাস lambda 0 BaOH হোল 2 মাইনাস lambda 0 Ba2 প্লাস প্লাস lambda 0 Cl মাইনাস। বন্ধুরা এখানে একটু ক্যালকুলেশন ভুল হয়েছে। এর পরের স্টেপে পরের স্টেপটাতে উভয় পক্ষে আমরা 2 দিয়ে গুণ করে নেব। 2 দিয়ে গুণ করলেই কাজটা ইজি হয়ে যাবে। যদি আমরা উভয় পক্ষে 2 দিয়ে গুণ করি তাহলে আসবে 2 lambda 0 NH4OH is equal to 2 lambda 0 NH4Cl plus 2 lambda 0 OH minus minus 2 lambda 0 Cl minus। এবার এই পাশে আমরা উভয় পক্ষে Ba2 প্লাস যোগ আর বিয়োগ করছি। তাহলে 2 lambda 0 NH4Cl প্লাস lambda 0 Ba2 প্লাস মাইনাস lambda 0 Ba2 প্লাস প্লাস 2 lambda 0 OH মাইনাস মাইনাস 2 lambda 0 Cl মাইনাস। তাহলে এটা দাঁড়াচ্ছে lambda 0 2 lambda 0 NH4OH is equal to 2 lambda 0 NH4Cl plus lambda 0 BaOH whole 2 minus lambda 0 BaCl2। তাহলে lambda 0 NH4OH
ইজ ইকুয়াল টু এই পুরোটা বাই 2, হোল টার্ম বাই 2। তার মানে হচ্ছে এখান থেকে আসছে NH4Cl, এই যে অপশন সি হয়ে গেল এখানে কারেক্ট অ্যান্সার। এটা কোলওয়েস ইলেকট্রোলিসিস থেকে এই কোশ্চেনটা এসেছে। কোশ্চেনটি অত্যন্ত ইজি কোশ্চেন এবং তোমরা একটু ঠান্ডা মাথায় কোশ্চেনটা করো, তাহলেই তোমরা উত্তরটা ঠিকঠাক বের করে ফেলতে পারবে। এর পরের কোশ্চেন যদি দেখি, পরের কোশ্চেন আসে দ্য গ্রাফ অফ এফেক্ট অফ ক্যাটালিস্ট অন অ্যাক্টিভেশন এনার্জি ইজ গিভেন বিলো, চুজ দ্য ব্ল্যাঙ্কস এক্স ওয়াই প্রপার স্টেটমেন্ট। তাহলে এটা কি, যদি ক্যাটালিস্ট ইউজ করা হয় তাহলে তার কি অ্যাক্টিভেশন এনার্জি কি হয়, কমে যায়। এটা হচ্ছে উইথ ক্যাটালিস্ট, আর এটা কি উইদাউট ক্যাটালিস্ট। এক্স পাথ রিয়াকশন, তাহলে উইথ ক্যাটালিস্টের কি অ্যাক্টিভেশন এনার্জিটা কি কম হবে, তাহলে এক্স রিয়াকশন ক্যাটালিস্ট দিয়ে আর ওয়াই রিয়াকশনটা কি উইদাউট ক্যাটালিস্ট দিয়ে। অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, কারণ ক্যাটালিস্ট ইউজ করলে অ্যাক্টিভেশন এনার্জি কি হয়, কমে যায় এবং তার জন্য রিয়াকশনের রেটটা বেড়ে যায়। পরের কোশ্চেনে দেখি, দ্য অ্যামাউন্ট অফ মেটেরিয়াল ডিপোজিটেড হোয়েন কারেন্ট 12 অ্যাম্পায়ার উইথ 75% এফিসিয়েন্সি ইজ পাস থ্রু আ সেল ফর 3 আওয়ার্স। তাহলে কত কুলম আগে চার্জ গেছে সেইটাকে আমরা আগে যদি আমরা ক্যালকুলেট করে নিই, তাহলে I ইজ ইকুয়াল টু Q by T or Q is equal to IT। I এর ভ্যালু কত, 12 অ্যাম্পায়ার, আর টাইম চেয়েছে 3 আওয়ার্স। 3 আওয়ার্সটাকে আমরা কি সেকেন্ডে যদি করে নিই, 3 ইন্টু 3600 সেকেন্ড, তাহলে এইটা যা হবে এটা হলো কিউ। তারপর হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু জেড ইন্টু কিউ, তাহলে অ্যামাউন্ট অফ মেটাল ডিপোজিটেড সেটা হচ্ছে ডাব্লিউ, জেড এর ভ্যালু বলে দিয়েছে 4 ইন্টু 10⁻⁻4, কিউ সমান বেরোলো 12 ইন্টু 3 ইন্টু 3 3600, তাহলে এইটার 75% মানে হচ্ছে 75/100। যদি এই ফুল ক্যালকুলেশনটা করা হয় তাহলে উত্তরটা আসবে 38.8 গ্রাম, মানে অপশন বি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। এটা পড়েছে ফ্যারাডেস ল থেকে, যেখানে জেডটা হচ্ছে তুল্যাঙ্ক সংখ্যা, কি হচ্ছে অ্যামাউন্ট অফ চার্জ পাস করছে কতটা, আর ডাব্লিউ হচ্ছে কতটা অ্যামাউন্টের মেটাল ডিপোজিটেড করছে। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলা হয়, জেডটাকে বলা হয় তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। এবার যদি আমরা পরের কোশ্চেনে আসি, বলছে হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ সেম অক্সিডেশন নাম্বার অফ দ্য সেন্ট্রাল মেটাল। এবার অক্সিডেশন নাম্বার সেম বলেছে, তাহলে যদি KMnO4 দেখা হয়, KMnO4 এটা ভাঙবে K প্লাস প্লাস MnO4 মাইনাস, তাহলে MnO4 মাইনাসের জন্য এটা ম্যাঙ্গানিজের অক্সিজেন স্টেট হবে +7 অক্সিডেশন স্টেট হবে। KClO3 এটাও ভাঙবে K প্লাস প্লাস ClO3 মাইনাস, তাহলে এটা কি Clটা কি +5 অক্সিজেন স্টেট হবে। K2Cr2O7 এইটা ভাঙবে 2K প্লাস প্লাস Cr2O7 2 মাইনাস, তার মানে এটাও কি +6 অক্সিজেন স্টেট আছে। আর CrO5 এটা হয় বাটারফ্লাই স্ট্রাকচার, C বন্ড O বন্ড O বন্ড O বন্ড O, আর এটা অক্সিজেন ক্রোমিয়ার সঙ্গে অক্সিজেন ডবল বন্ডে থাকবে। তাহলে এটার জন্য -2, এটার জন্য -1 -1 -1 -1
আর টোটালটা হচ্ছে +6। তার মানে এটাও +6 ক্রোমিয়াম, এখানেও ক্রোমিয়াম +6। সেম অক্সিডেশন স্টেট কার থাকবে? CrO5 এর থাকবে +6 আর K2Cr2O7 এরও এখানে +6ই থাকবে। এই দুটো হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এর পরের কোয়েশ্চেন যদি দেখি যে হুইচ অফ দ্য ফলোইং আর ইউজড টু কনভার্ট, দেয়া আছে অ্যালডিহাইড আর C ডবল বন্ড O H থেকে আর CH2OH অ্যালকোহল, বলছে কোনটাকে ইউজ করা যাবে? PdH2PD, হাইড্রোজেন ইন প্রেজেন্স অফ প্যালাডিয়াম, মানে হচ্ছে মেটাল ক্যাটালাইজড হাইড্রোজেনেশন রিঅ্যাকশন করলেও এটা পাওয়া যায়, ঠিক, একদম ঠিক। এতে যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিই তাহলেও পাওয়া যাবে। এটাতে যদি সোডিয়াম বোরোহাইড্রাইড দিই NaBH4 তাহলেও পাওয়া যাবে। রিঅ্যাকশন উইথ RMgX, এটা হচ্ছে RMgX গ্রিগনার রিএজেন্টের সঙ্গে যদি রিঅ্যাকশন করা হয় তাহলে তো কিন্তু এখানে তৈরি হবে কি RCH অন্য একটা অ্যালকোহল তৈরি হবে, তাই অপশন ডি কখনোই হবে না। অপশন এ, বি আর সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এই তিনটেই হচ্ছে রিডাকশন, রিডিউসিং রিএজেন্ট, রিডিউসিং রিএজেন্ট। এবার যদি আমরা পরবর্তী কোশ্চেনে আসি, দেয়া আছে হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ সেম হাইব্রিডাইজেশন অফ দ্য সেন্ট্রাল অ্যাটম, কার সেন্ট্রাল অ্যাটমের সেম হাইব্রিডাইজেশন থাকে? তাহলে H2SO4 এটা দেখতে হচ্ছে S ডবল বন্ড O ডবল বন্ড O বন্ড OH, এটা কি টেট্রাহেড্রাল স্ট্রাকচার, তার সেন্ট্রাল মেটালের হাইব্রিডেশন কি হবে? sp3। অ্যামোনিয়ারও কি পিরামিডাল স্ট্রাকচার হয়, উপরে একটা লোন পেয়ার আছে, এটাও কি sp3। ওয়াটারের এটার এল শেপ হলেও তার জিওমেট্রি কিন্তু কি পিরামিডালই হয়, এটাও sp3। আর PCl5 সেটা হচ্ছে TBP স্ট্রাকচার, তাহলে এ সেন্ট্রাল হাইব্রিডাইজেশন হচ্ছে sp3d। তার মানে কোনটা কতগুলো সেম হচ্ছে? অপশন এ, অপশন বি আর অপশন সি হয়ে যাবে সেম অ্যান্সার। এই sp3d হয়ে যাবে PCl5 এর হাইব্রিডাইজেশন, যার জন্য এটা হয় TBP স্ট্রাকচার, ট্রাইগোনাল বাইপিরামিডাল স্ট্রাকচার। এরপর যদি আমি পরবর্তী কোশ্চেনে আসি, হুইচ অফ দ্য ফলোইং সলিউশন শো সেম নাম্বার অফ মোলস ইন দ্য সলিউশন, তাহলে সেম নাম্বার অফ মোলস কোনগুলো দেবে? যদি HCl থাকে এইটা তো ভেঙে যাবে, দুটো আয়ন দেবে H প্লাস আর Cl মাইনাস, তার মানে এই দুটো যদি আমি গুণ করে দিই তাহলে আমার আসবে 100 ইন্টু 0.1 ইন্টু 2 সমান আসছে কত? 20 ml/m। আর এটা আসবে কত? Na প্লাস প্লাস OH মাইনাস। তাহলে এখান থেকে যেটা তৈরি হবে সেটা হচ্ছে 50 ইন্টু 0.2 ইন্টু 2, তার মানে হচ্ছে এখান থেকে হচ্ছে 10 ইন্টু 2 মানে 20 ml/m। এখান থেকেও আবার HCl আসবে, তা এখানে H প্লাস প্লাস Cl মাইনাস, এখান থেকে 200 ইন্টু 0.01 ইন্টু 2 মানে হচ্ছে 4 ml/m, 4 ml/m। আর এইটা আসছে 75 ইন্টু 25/1000 ইন্টু 2, তা 25 দেখালে 40 20, এটা তাহলে হচ্ছে এটা 75/2 20 ml/m। সেম চেয়েছে, তাহলে কি প্রথম দুটির অ্যান্সার হচ্ছে, প্রথমটা এ আর বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার।
এইগুলো সবই হচ্ছে এমএসকিউ টাইপ অফ কোশ্চেন। এমএসকিউ টাইপ অফ কোশ্চেন মানে মাল্টিপল সিলেক্টিভ হবে, যেখানে মোর দ্যান ওয়ান অপশন উইল বি কারেক্ট। এই কোশ্চেনগুলোতে সাধারণত নেগেটিভ মার্কিং থাকে না, কিন্তু যদি ঠিক করতে হয় সবকটা অপশনই ঠিক করতে হবে, তবেই কিন্তু ফুল মার্কস পাওয়া যাবে। এখানে বলেছে যে এই যে কম্পাউন্ডটা আছে, এই কম্পাউন্ডটায় দেয়া হয়েছে HNO2। এটুকু জিনিস মনে রাখবে বন্ধুরা, HNO2 হচ্ছে সোর্স অফ NO প্লাস আয়ন। NO প্লাস আয়ন দেবে। যদি NO প্লাস আয়ন দেয় তাহলে এইটা রিঅ্যাকশন করবে কিভাবে? এই অ্যামোনিয়ার সঙ্গে এটা রিঅ্যাকশন করে এটা তৈরি করবে N হাইড্রোজেন হাইড্রোজেন, আর এখানে কি NO, এই নাইট্রোজেনের মধ্যে কি প্লাস চার্জ হয়ে যাবে। তার কারণ এই নাইট্রোজেনের লোন পেয়ারটা দিয়ে এই NO প্লাসটাকে কি গ্রহণ করবে। এটা যেই তৈরি হলো, এর সঙ্গে সঙ্গে কি একটা H প্লাস আয়ন ছেড়ে দেবে। H প্লাস আয়ন ছেড়ে দিলেই এ তৈরি করবে NHNO। এবার এই NHNOটা রেজোনেন্সে পার্টিসিপেট করে এটা থেকে তৈরি করবে, টটোমারাইজ করবে এটা এই নাইট্রোজেন থেকে। এটার রেজোনেন্স স্ট্রাকচারটা আমি দেখিয়ে দিচ্ছি। ডবল বন্ড ও থাকে, তো এটা হাইড্রোজেন থাকে, এই বন্ডটা এখানে পড়ে আর এই বন্ডটা উপরে ওঠে, সেখান থেকে H প্লাস আয়ন নেয়। মানে হচ্ছে এটা প্রোডাক্টটা তৈরি হবে এইটা N ডবল বন্ড N বন্ড OH। এটা বলে টটোমারিজম হচ্ছে, টটোমারিজম। এরপর হয় কি, এইটা এই অক্সিজেনটা একটা H প্লাস আয়ন গ্রহণ করে, H প্লাস আয়ন গ্রহণ করে এ জল হয়ে বেরিয়ে যাবে। কিভাবে বেরোবে? N ডবল বন্ড N বন্ড OH2 প্লাস আয়ন তৈরি করবে। এই H প্লাসটা এই অক্সিজেন লোন পেয়ারটা কি গ্রহণ করবে, করলে এবার এই বন্ডটা হবে কি ভেঙে যাবে। যাই ভেঙে যাবে, এখান থেকে তৈরি হবে N। এইটাকে ভাঙার জন্য এই নাইট্রোজেনের মতো লোন পেয়ারটা এর মাথায় পড়বে, ট্রিপল বন্ড N, এর মাথায় কি পজিটিভ চার্জ। এরপর হবে কি, যে এই বন্ডটা ভেঙে এর মাথায় যাবে, গেলে তৈরি হবে এর মাথায় পজিটিভ চার্জ। এই কার্বোক্যাটায়নটা তৈরি হবে, কার্বোক্যাটায়ন তৈরি হবে। এবার এখান থেকে অনেকগুলো পসিবল স্ট্রাকচার হতে পারে, যেমন এই জায়গায় OH গ্রুপ যুক্ত হতে পারে। OH গ্রুপ যুক্ত হলে এ তৈরি করতে পারে এই কম্পাউন্ডটা। আবার এর মাথায় যে একটা হাইড্রোজেন রয়েছে, এই হাইড্রোজেনটা এর মাথায় শিফট করলে তৈরি হবে একটা কার্বোক্যাটায়ন, সেটা হচ্ছে এইটা। এর সঙ্গে OH মাইনাস আয়ন বিক্রিয়া করলে তৈরি করবে এই কম্পাউন্ডটা। মানে আমি অপশন বি কেও পেলাম, অপশন সি কেও পেলাম, আর লাস্টে এই যে কার্বোক্যাটায়নটা আছে, এই কার্বোক্যাটায়নটা আমি এখানে ভালো করে রাখছি। এই কার্বোক্যাটায়নটা এই বন্ডটা এই দিকে ঘুরে গিয়ে এ তৈরি করতে পারে এই কম্পাউন্ডটা, মানে অপশন ডি। তাহলে এখানে কি পজিটিভ চার্জ চলে আসবে। এবার এখানে OH মাইনাস আয়ন যুক্ত হলে এ তৈরি হবে এই প্রোডাক্টটা। তাহলে অপশন ডিও হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তাহলে এর তিনটে অ্যান্সার হলো অপশন বি, অপশন সি
অপশন ডি। বন্ধুরা, এই 40টা কোশ্চেনই আমি আজকে আলোচনা করে দিলাম এবং এটা তোমরা ভালোভাবে রিভিশন করে নিয়ে এবং তোমাদের আগত পরীক্ষার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো। তোমরা খুব ভালো করে পরীক্ষা দাও, খুব ভালো রেজাল্ট করো। ধন্যবাদ।